জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় সহ প্রতিষ্ঠা সহ নানা সংস্কার প্রস্তাব তুলে ধরেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বিচার বিভাগের রোডম্যাপ ঘোষণায় তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে বিচার বিভাগ। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শুরু হওয়ার রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে জাতির সামনে বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরতেই অভিভাষণের আয়োজন করেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে যোগ দেন সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারপতিরা, ছিলেন দেশের নিম্ন আদালতের বিচারকরাও। শুরুতে বিচার বিভাগের সমস্যা ও নিজেদের প্রত্যাশা তুলে ধরেন বিচারকরা। এ সময় ঢালাও মামলা ও আদালত চত্বরে আসামিদের ওপর হামলা বন্ধে বিচারকদের ভূমিকা রাখার আহ্বান জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। পরে বিচার বিভাগ নিয়ে রোডম্যাপ তুলে ধরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করারই স্বাধীন বিচার বিভাগের পূর্বশর্ত। আমাদের বিচারকদের পদ পদবি সুযোগ সুবিধা বৃদ্ধি হলেও তাদের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মানসিকতা হ্রাস পেয়েছে। বিচার বিভাগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি, বা যা অর্থনৈতিক কিংবা বুদ্ধিভিত্তিক দুর্নীতি হতে পারে। জাতি প্রত্যাশা করে বিচার বিভাগ যে কোনো ধরনের দুর্নীতি কিংবা সিন্ডিকেট মুক্ত থাক। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। আমরা প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা ঢালাও মামলা, বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা, মানুষের জীবন জীবিকাকে নিশ্চিহ্ন করা, মানুষের ক্রমাগত ক্ষত, ক্রোধ, ক্রন্দন সৃষ্টি করা, সেটা থেকে বের হতে চাই। অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির ক্ষেত্রে কোনো যৌক্তিক ও গ্রহণযোগ্য নীতিমালা না থাকা, উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ, স্থায়ীকরণ ও উন্নীতকরণের ক্ষেত্রে কোনো আইন না থাকা ও প্রথাগত জ্যেষ্ঠতার নীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ইত্যাদি বিষয়গুলি, যা আমাদের বারবার পিছিয়ে দিয়েছে। সমাজের সব জায়গায় ফ্যাসিবাদের দোসররা থাকায় রাতারাতি সবকিছু বদলে দেওয়া সম্ভব নয় বলে মনে করছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ান আহসান। সকালে রাজধানীর স্কাটনের সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংলাপে তিনি কথা বলেন। সমাজের প্রতিটা জায়গায় যখন ফ্যাসিজমের দোসররা একেবারে গ্রথিত অবস্থায় আছে, সেখানে ওভারনাইট সবকিছু টান দিয়ে চেঞ্জ করে দেওয়াটা সম্ভব। সংস্কার করা সম্ভব, নিয়মে কাগজে সংস্কার করা সম্ভব। এখনো বাংলাদেশে যে আইন কানুন ছিল, সেই আইন কানুনগুলো যদি জনস্বার্থে মানা হতো, জনস্বার্থে ব্যাখ্যা হতো, জনস্বার্থে প্রয়োগ হতো, তাহলে হয়তো এই অসহায়ত্বের মধ্যে আমরা পড়তাম না। সংঘর্ষ ও হতাহতের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পার্বত্য চট্টগ্রামে। শনিবার সকাল ৬টা থেকে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবানের সড়ক ও নৌপথে চলছে ৭২ ঘন্টার অবরোধ। বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করছে পাহাড়িরা। অবরোধের কারণে খাগড়াছড়ি ও রাঙামাটিতে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। এছাড়া রাঙামাটিতে জারি রয়েছে ১৪৪ ধারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ। দুপুরে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মত বিনিময় সভায় যোগ দিতে রাঙামাটি গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এদিকে পাহাড়ি ছাত্র সমাজের ডাকা এই অবরোধের প্রভাব পড়েনি পার্বত্য জেলা বান্দরবানে। স্বাভাবিক রয়েছে যান চলাচল। বন্যার্তদের স্থায়ী পুনর্বাসন দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার ফেনীতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে কথা বলেন তিনি। যেহেতু প্রতি বছরই বন্যা হওয়ার সম্ভাবনা থাকবে বা থাকে, তো সে কারণে কিভাবে আমরা এই ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারি, সেই জন্য আমাদের বাঁধগুলোকে স্থায়ীভাবে কিভাবে সংস্কার করা যায় সে বিষয়ে আলোচনা চলছে। প্রাথমিকভাবে সবার আসলে গৃহ নির্মাণটা সবার চাহিদা, এবং তার সাথে যে শিক্ষা সামগ্রী, শিক্ষা উপকরণগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে, তো স্কুল কলেজ খোলার ক্ষেত্রে, স্কুল কলেজে যাওয়ার ক্ষেত্রে শিক্ষা সামগ্রীগুলো দ্রুত সরবরাহ করতে হবে। তো এই দুইটা বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি।
সম্প্রতি রাজধানীর ওয়ারী এলাকায় জোড়া খুনের ঘটনায় সাভার থেকে ৩ আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপি। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাইনিজ কুড়াল, বৈদ্যুতিক শক স্ট্যান্ড, চাকু, স্টিলের ব্যাটন। পরে গ্রেপ্তার ৩ আসামিকে আদালতে পাঠানো হয়েছে। শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ সালেউদ্দিন। তিনি বলেন, ফ্ল্যাট নিয়ে পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনায় বাকি আসামিদের দ্রুত ধরতে কাজ করছে পুলিশ। এই ঘটনায় রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে মামলা করবে ডিএমপি। হত্যাকাণ্ডের শিকার আল আমিন ভুইয়া একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে ওয়ারীর হাটখোলায় একটি ফ্ল্যাট কেনার চুক্তি করেন। পরবর্তীতে ১০ বছরেও সেখানে ভবন তৈরি করেনি রিয়েল এস্টেট কোম্পানি। উল্টো জমির মালিক আসামি আকবর হোসেন সেখানে ২ তলা বাড়ি নির্মাণ করেন। পরে গত ১৪ আগস্ট ২ ভাই ফ্ল্যাট দেখতে গেলে গ্রেপ্তারকৃত ৩ আসামি তাদের এলোপাথারি কুপিয়ে হত্যা করে বলে দাবি করে পুলিশ। ল্যান্ড ওনার অ্যাডভোকেট আকবর এবং তার ছেলে আসিফ সুলতান সিফাত এবং ছেলের বন্ধু আজহারুল ইসলাম খান রিয়ান, এই ৩ জনকে অভিযান পরিচালনা করে সাভার থেকে গ্রেপ্তার করা হয়। আলামিন এর একটা চুক্তি হয়, ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানির মালিক রিমনের সাথে চুক্তি হয় তার, কিন্তু রিমন এই ল্যান্ডে কোনো বিল্ডিং তৈরি করেনি, বরং সে অ্যাবসকন্ডিং অবস্থায় আছে। পরে সে হতাশ হয়ে ঘটনার দিন অ্যাডভোকেট আকবর যে এই ল্যান্ডের মালিক, তার কাছে গিয়ে বলে যে আমি তো রিয়েল এস্টেট কোম্পানির সাথে চুক্তি আছে আমাকে ফ্ল্যাটটা বুঝিয়ে দেন, একটা ফ্ল্যাট। এ কথা কাটাকাটির এক পর্যায়ে তারা অতর্কিতে 2 ভাইয়ের উপর হামলা করে। সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৮৮৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারা বাজারের বাংলা বাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ। তিনি জানান, সকালে বাঁশতলা সীমান্ত এলাকা দিয়ে ভারতে ইলিশ পাচার হচ্ছে এমন খবরে অভিযান চালান তারা। এ সময় তাদের উপস্থিতি বুঝতে পেরে ৮৮৫ কেজি ইলিশ মাছ ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে মাছগুলো জব্দ করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া এসব ইলিশের দাম প্রায় ২২ লাখ টাকা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10:30টার দিকে সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষকবৃন্দের ব্যানারে প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান, যাদের বেতন গ্রেড 13তম। অথচ স্নাতক পাশে অন্যান্য বিভাগে কর্মকর্তারা বেতন পাচ্ছেন 9ম কিংবা 10ম গ্রেডে। দ্রুত এই বৈষম্য নিরসনে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। এখন চারদিকে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা ইব্রাহিম আকিল সহ অন্তত 14 জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম বলছে, শুক্রবার বৈরুতে ঘনবসতিপূর্ণ একটি আবাসিক এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে লেবাননে যোগাযোগ যন্ত্রের বিস্ফোরণকে জঙ্গি হামলা হিসেবে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ হাবিব। বিস্ফোরণের লেবাননে ইরানের রাষ্ট্রদূতের আহত হওয়ায় এ ঘটনার নিন্দা জানিয়ে জাতিসংঘের ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছেন, ইসরায়েল সহ্যের সব সীমা অতিক্রম করেছে। এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা থেকে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের বিস্তারিত জানাতে ব্রিফ করছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দেখুন, একটা জেনারেল একটা তো জিনিস থাকবে যে এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে কথাবার্তা হবে। আমাদের যেসব কমিটমেন্ট আছে
সেগুলি নিয়ে কথাবার্তা হবে। এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাদেরকে অবহিত করবেন। তারপরে যে আমরা যে ইতিমধ্যে মানবাধিকার বিষয়ে যে অগ্রগতি সাধন করছি, আপনারা জানেন যে আমরা একটা চুক্তিতে ইতিমধ্যেই পার্টি হয়েছি। এছাড়াও মানবাধিকার ইস্যুস নিয়ে কথাবার্তা হবে। আমরা একটা খোলামেলা পরিবেশে যেটা সৃষ্টি করতে যাচ্ছি দেশে বা সৃষ্টি করেছি, তাতে করে যে কেউ মানবাধিকার নিয়ে যে কোনো ইস্যুস তুলতে পারেন এখন, এবং সেগুলি যে সরকার যথেষ্ট গুরুত্বের সাথে এবং সেগুলি সমাধানে যে তৎপর থাকবে, এই কমিটমেন্ট উনি দিয়েছেন এবং দিতে থাকবেন। এছাড়া যেখানে বাইলেটারাল মিটিং আছে সেখানে তো বাইলেটারাল যেসব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি আছে, কোনোটাই খুব বেশি ডিটেলসে যাবে না, কারণ মিটিংগুলি আসলে যেটা সিস্টেমটা হয় ইউএনজি এর সময় সাধারণত 15 থেকে 20 মিনিট হয় একটা মিটিং। প্লেজেন্ট্রিতেও কিছু সময় যায়, ছোটোখাটো কিছু বিষয় সাধারণত ওঠে না, সাধারণত ব্রড এরিয়া নিয়ে কথাবার্তা হয়। তবে এটার ইম্প্যাক্ট থাকে যেটা, সেটা হলো দুই পক্ষই তখন তাদের অধস্তনদেরকে এক ধরনের একটা নির্দেশনা দেন যে তারা যেন বিষয়দের নিয়ে আলাপ আলোচনা করে এবং সমাধানের চেষ্টা করে। মাননীয় উপদেষ্টা, আমার নাম মাসুদ হোসেন, যমুনা টিভিতে কাজ করে। আমার প্রশ্ন হচ্ছে যে এর আগে জাতিসংঘে অন্তত 2-3 বার আমরা রোহিঙ্গা সম্পর্কে কেন্দ্র করে আমাদের সরকার প্রধানের বক্তব্য আবির্ভূত হয়েছে। 5 দফা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। এমনকি চীনের সঙ্গে একটি ট্রাইপ্যাট্রিয়েট অ্যারেঞ্জমেন্টও করা হয়েছিল সম্ভবত 2019 সালে, যদি ভুল না করি। ফলে আমাদের মাথায় এই সরকার পরিবর্তনের প্রেক্ষাপট, একটা কার্যক্রমের পাশাপাশি একটা বৈঠক এবং রোহিঙ্গাদের জন্য বরাদ্দ দিন কমছে, সেটা কতখানি গুরুত্ব পাবে প্রধান উপদেষ্টার বক্তব্যে বা আপনাদের সাইডলাইনে? রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলবেন উনি, তো আপনাদেরকে আমি বলেছি যে এক সপ্তাহে আমি বলেছি যে রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি কথা বলবেন। আর আমরা পিছনের যে ব্যর্থতাগুলো সেগুলো অবশ্যই আমরা দেখব, কিন্তু আমরা চাইবো যে সামনে যেন আমরা এক্ষেত্রে কিছু সাফল্য অর্জন করতে পারি। রোহিঙ্গা প্রসঙ্গে আমরা একটা ইভেন্ট স্পন্সর করছি, আমরা নিজেরা অ্যারেঞ্জ করছি। সেখানে আমরা আশা করছি যে বেশ সংশ্লিষ্ট সবাই, বেশ একটা ভালো উল্লেখযোগ্য সংখ্যক তাদের উপস্থিতি থাকবে, এবং আমরা চেষ্টা করব যে সমস্যাগুলো, বিশেষ করে আমরা জানি যে এখন পরিস্থিতি আরও অনেক বেশি জটিল হচ্ছে, যেহেতু রাখাইন রাজ্যে একটা সিভিল ওয়ার পরিবেশ চলে আসছে। কাজে তার প্রেক্ষিতে আমাদের নীতিমালা কী হবে সেটা তো আমরা অভ্যন্তরীণভাবে ঠিক করব, কিন্তু আমরা চাইবো সেখানে যে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদের যে ভূমিকা সেটা আমরা তুলে ধরবো, এবং আমরা চাইবো যে তারা যেন শক্তভাবে সেই ভূমিকায় অবতীর্ণ হয়, এই সমস্যার যাতে সমাধান হয়। আমরা 8 বছর প্রায় ধরে তাদেরকে লালন পালন করছি, এবং প্রতি বছরই কিন্তু প্রয়োজনের চেয়ে কম সহায়তা এসেছে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে, অর্থাৎ আমাদের নিজেদের অর্থ ব্যয় করতে হয়েছে প্রতিবারই, এবং সেটা আমরা করে যাচ্ছি। এখন আমরা চাইবো যে আমরা অবশ্যই তাদের প্রতি সমব্যথী, আমরা তাদের কষ্ট লাঘবের চেষ্টা করেছি, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এই সমস্যার সমাধানের জন্য, এবং যারা এর অন্তরায় হবে এই সমস্যার সমাধানে তাদের উপর ব্যাপক চাপ প্রয়োগ করতে হবে, এটা আমরা স্পষ্টভাবে তাদেরকে উল্লেখ করি। এখন চারদিকে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজার রাফায় হামাস সদস্য ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এ সময় দুটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় মারা গেছেন অন্তত 13 জন। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে গাজা যুদ্ধের পরিণতি আরও ভয়াবহ হতে পারে। এদিকে ওয়াশিংটনে একটি ক্যাবিনেট বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব এখনও বাস্তবায়নের সুযোগ আছে। আমেরিকার তরফ থেকে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ প্রসঙ্গ। চেন্নাই সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে চালকের আসনে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 4 উইকেটে 263 রান, লিড পেরিয়েছে 450 রান। শুভমান গিল ও ঋষভ পন্ত দুজনেই তৃতীয় দিন সকাল থেকে আগ্রাসী ভঙ্গিমায় ব্যাটিং করতে থাকেন। মধ্যাহ্নবিরতির পরে নিজের সেঞ্চুরি তুলে নেন পন্ত। অবশেষে এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। এই স্পিনারকে উড়িয়ে মারতে গিয়ে বোলারের হাতেই ক্যাচ তুলে দেন বাঁহাতি ব্যাটার। এর আগে সাকিবের বলে পন্তের সহজ ক্যাচ ফেলে 72 রানে জীবন দেন নাজমুল হোসেন শান্ত।
শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।